গঙ্গা, কোথাও দেখতে পাচ্ছি না তো। গঙ্গা, 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 গঙ্গা। ভৈরবী, সব জায়গায় দেখা হয়ে গেছে, কোথায় গঙ্গা? আমি তো মাছ হয়েছিলাম, নিজের রূপে চলে এসেছি, সেটা দেখে ওই নন্দিনী পালিয়ে গেছে। দাদা, কি হয়েছে? তুমি এভাবে গঙ্গাকে খুঁজছো কেন? তাছাড়া ইনি কখন এলেন? ভেতরে যাও। কি হয়েছে দাদা? কোনো সমস্যা? তুমি বলো আমাদের। তোমাদের যেতে বলছি, শুনতে পাচ্ছ না? সব সময় এরকম আমাদেরই যাও যাও করে বলতে থাকেন। যাও। দেবী, চলো এখান থেকে। মঞ্জু, চল এখান থেকে। এই দেখো ভৈরবী, বাড়ির লোকেরা গঙ্গা গঙ্গা করে খোঁজবার আগে তুমি গঙ্গা হয়ে যাও। সেটা সম্ভব নয়। নন্দিনী আসার আগে আমি আমার রূপ কিছুতেই বদলাবো না। ও, তুমি যেমনটা বলছো, নন্দিনী যদি আমাদের এই বাড়িতে থাকতো তাহলে কি এতদিন ও আমাকে ছেড়ে দিত? নন্দিনী এই বাড়িতে নেই। তুমি বারবার ওই মিথ্যেটা বলবার চেষ্টা করো না। আরে, তোমাকে আমি কিভাবে বোঝাবো কিছুতেই বুঝতে পারছি না। আমায় ভরসা করো তো নাকি? ওহ, আমি বুঝতে পারছি না যে তুমি কালচক্রটা পাওয়ার জন্য এই রকম নাটকও করতে পারো। এবার আমি বুঝেছি। হ্যাঁ, আমি ওই কালচক্রর জন্যই তোমাদের বাড়িতে এসেছিলাম, কিন্তু এখন আমার মাথা গরম। আমি নন্দিনীকে এখান থেকে তাড়াবই। আরে অনেক হয়েছে ভৈরবী, বারবার ওই রকম নন্দিনী নন্দিনী বললে আমি ভয় পেয়ে যাব না। তোমার কালচক্র দরকার তো আমি এক্ষুনি এনে দিচ্ছি। দয়া করে এবার গঙ্গার রূপ ধারণ করো। কালচক্রটা এখনই এনে দেবে বলছে তো? এটা হলে তো ভালোই হয়। প্রথমে ওই কালচক্রটা না হয় হাতে চলে আসুক, তারপরে আমি নন্দিনীকে দেখে নিচ্ছি। কি চিন্তা করছো ভৈরবী? তোমার তো কালচক্র দরকার, তাই না? আর তার জন্যই তো তুমি এইসব নাটক করে যাচ্ছ। হ্যাঁ, তাই ঠিকই ধরেছ, আমার কালচক্রটাই লাগবে, আর তার জন্যই আমি এত কিছু নাটক করছি। ও, নিজেই তো বললে তুমি কালচক্রটা আমাকে দিয়ে দেবে। নন্দিনীর ব্যাপারে কিছু কথা বলে কালচক্রটা পাওয়ার সুযোগ আমি কিছুতেই হারাতে পারবো না, তাই আমি মিথ্যে কথা বলছি। তুমি কিন্তু আমার টেনশনটা খুব বাড়িয়ে দিয়েছো ভৈরবী। হ্যাঁ, এরকম করলাম বলেই কালচক্রটা পেয়ে যাব, তাই না? এবার বুঝেছো কেন করলাম এসব? এবার যাও, গিয়ে তুমি কালচক্রটা আমার কাছে নিয়ে এসো। এক্ষুনি নিয়ে আসছি, তুমি আগে গঙ্গা হও। হ্যাঁ, গঙ্গার রূপ ধরতে আমার আর কতক্ষণ লাগবে? তুমি যাও, কালচক্রটা গিয়ে নিয়ে এসো, যাও। ঠিক আছে, তুমি নিচে থাকো, আমি এক্ষুনি আসছি। রাজশেখর! এই দীর্ঘ 20টা বছর তোমাকে যত্ন করে আমার কাছে রেখেছিলাম, এবার ভৈরবীকে দিচ্ছি। মন থেকে তোমাকে দিতে পারছি না, আর কোনো রাস্তা না থাকার জন্য আমি বাধ্য হয়ে ওকে দিচ্ছি। এতগুলো বছর তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আমাকে ক্ষমা করো জগন্মাতা।
আমার ব্যাপারে সব সত্যি কথা বলতে এসে তুই কালচক্র পাবি ভেবেছিস? এভাবে তুই কালচক্র নিবি ভেবেছিস? হ্যাঁ তো, তোর থেকে কালচক্র আমার বেশি দরকার। এই ওই কালচক্রটা আমি কবজায় নেব বলে ব্যবস্থা করে রাজশেখরকে পাঠিয়েছি। আর একটু সময় দে, কালচক্রটা রাজশেখর নিয়ে চলে এলো বলে। আর এখন যদি তোকে এখানে দেখে তুই যে নন্দিনী সেটাও বুঝতে পেরে যাবে। আমি আমার কালচক্রটা নিয়েই ছাড়বো, তারপরে তোর গল্প শেষ হয়ে যাবে। হ্যাঁ, হেসে গেছিস, তাও তোর মধ্যে তো কোনো ভয় দেখতে পাচ্ছি না। হাসছিস তার উপরে। আমি একটা সাহসী মেয়ে, ভয় যে কি জিনিস সেটা আমি নিজেই জানি না। কি ভেবেছিস তুই কিরণ তোকে তুলে বাইরে ফেলে দিয়েছিল বলে তোর ভাগ্য কি ভালো ভেবেছিস? ওটা তোর ভাগ্য নয়, আমার কুতন্ত্র। আমি জানতাম তোকে এইভাবে বের করলে তুই রাজশেখরের লুকিয়ে রাখা কালচক্রটা নেওয়ার নিশ্চয়ই চেষ্টা চালিয়ে যাবি। তাই আমি কিরণকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোকে ও জল থেকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, তন্ত্র করেছিলিস তুই, আমি না। জিতে গেছি আমি, তুই না। গঙ্গা, হ্যাঁ, আচ্ছা তুমি যে বললে এই গোল্ডফিশকে জলে ছেড়ে দেবে, তাহলে রুমের মধ্যে নিয়ে এলে কেন? মাছকে ভালো সময় দেখে জলে ছাড়তে হবে, আমরা পরে ছাড়ি। তুমি যখন ছাড়বে আমি তখন দেখব। ঠিক আছে। এই মাছগুলো কিরণ নিজে ভালোবেসে এখানে এনেছে। মাছগুলোকে এখানে রেখেই ওই কালচক্রটা আমায় কবজা করতে হবে। আমি যেরকম ভেবেছি সেরকমই কালচক্র আমার হাতে আসবে ভৈরবী। রাজশেখর কালচক্র আনার সময় তুই এখানে থাকলে আবার সমস্যা হবে। সেই জন্য তোকে আমি আবার মাছ বানিয়ে দেব। দাদা, আরে লীলা, কে আছো? তাড়াতাড়ি এসো, দাদা পড়ে গেছে। দাদা, 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 কি হয়েছে দাদা? কেউ একটু এসো না। দাদা, কি হয়েছে দেবী? আরে সব সময় খালি খেতে থাকো, গিয়ে ডাক্তার নিয়ে এসো। কি হয়েছে? দাদার হার্ট অ্যাটাক হয়েছে, আমি ডাক্তারকে ডেকে আনছি। দাদা, দাদা, দাদা ওঠো না। কালচক্র হাতে পাবার সময়েই রাজশেখরের হার্ট অ্যাটাক হতে হলো।
আপনাদের ভয় পাওয়ার মতো কিছুই হয়নি, বিপিটা লো হয়ে গিয়েছিল, তাই এরকম হয়েছে। নিচে পড়ে থাকা কালচক্রটা অন্য কারোর হাতে চলে যাওয়ার আগে ওটা আমাকে নিতেই হবে। যাই হোক, ভৈরবী আবার মন বদলে গঙ্গা হয়ে গেছে। হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়, একদিক থেকে ভালোই হয়েছে। কালচক্রটা আমার হাত ছাড়া হবে না। এইভাবে পড়ে আছে বলে কালচক্র এখনো আমার হাতে এসে পৌঁছলো না। আচ্ছা, এই ওষুধগুলো নিয়ে আসুন। ঠিক আছে ডক্টর। উনি কি কোনো কারণে টেনশনে আছেন? বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? ওরকম তো কিছু নেই ডক্টর। ওনাকে আমার দেওয়া ওষুধগুলো ঠিক সময় খাইয়ে দেবেন। ভালো করে বিশ্রাম আর এই ওষুধ মনে রাখবেন, ওনার জন্য কিন্তু টেনশন খুবই বিপজ্জনক হতে ঠিক পারে। আছে ডক্টর। শুনুন, আপনার কিচ্ছু হয়নি, ভয় পাবেন না, ভালো আছেন আপনার আপনি। ব্যাগটা নিয়ে যাও। দাও আমাকে দাও। আসুন ডক্টর। চলুন। অরুণ, দাদাই ওই মহিলাকে এই বাড়িতে নিয়ে এসেছিল, ওই জন্যই এইসব হয়েছে। ওই শয়তান মহিলা এসেছিল বলেই দাদার আজ এই অবস্থা হয়েছে। কে সেই মহিলা? আরে বাবা, ওই ভৈরবী। ওই তান্ত্রিকটা কি বলেছে জিজ্ঞেস করো। ওই মহিলা তোমায় কি বলেছে? দেবী না জেনে কথা বলছে। ভৈরবী নিজে হলো কালীর সাধক। ও আমাকে সাহায্য করতেই এখানে এসেছিল। ও আমার সাথে থেকে ও আমাকে দেখবে বলে বলছিল। আমি ওকে কষ্ট দেব না বলে পাঠিয়ে দিলাম। না অরুণ, দাদা কিছু একটা লুকিয়ে রাখছে। বাবা কিন্তু সেই ভৈরবীকে খুব সম্মান করে। ওটার ব্যাপারে তোমায় বললে তুমি কিছুই বুঝবে না। তুমি বাবার বিষয় নিয়ে মোটেই মাথা ঘামিও না। বাবাকে রেস্ট করতে দাও। তুমি এখন যাও। আচ্ছা, বাকিরাও যাও, বাবাকে রেস্ট করতে দাও। রেস্ট নিন। আরে চলো তো এখান থেকে, এখানে কোনো সিনেমা হচ্ছে না। বাবা, তুমি একটু ভালো করে রেস্ট করো। ঠিক আছে বাবা। সাবধানে বাবা। নিচে পড়ে থাকা কালচক্রটা কি কেউ নিয়ে নিয়েছে? প্রথমে কালচক্রটা কোথায় আছে খুঁজতে হবে। দাদু, দাদু, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। কি দেবসেনা? দাদুর জন্য তুমি কি এনেছো দেখাবে না? এই দেখো দাদু। এটা ওই সোফার পেছনে পড়েছিল দাদু। এটা সেদিন ওই যে আমি নিচে ঠাকুরের ওখানে দেখেছিলাম, ওই জন্য এই জিনিসটা তোমাকেই এনে দিতে বলেছিলাম আমি, সেই জন্যই এনে দিলাম। ভালো কাজ করেছো তুমি দেবসেনা। এটা আমাদের সম্পত্তি, এটাকে তুমি যত্ন করে এনেছো। ঠিক আছে দাদু, তুমি রেস্ট করো, আমি চললাম। ঠিক আছে, ঠিক আছে মা। আমি ছাড়লেও তুমি আমাকে ছাড়বে না, আমি জানি। তোমার প্রতি আমার পূর্ণ ভরসা আছে যে তুমি আমার সাথেই থাকবে। আমি তোমাকে দিয়ে দিতে চাইলেও তুমি আবার আমার কাছে চলে এসেছো। আমি যে তোমাকে এত ভক্তি করি, তার জন্য তুমি আমাকে কত ভালোবাসো সেটা বুঝতে পারছি। এরপর আর আমি তোমাকে কিছুতেই হাতছাড়া করব না। এই, তুই সন্ধ্যার সঙ্গে কোথাও ঘুরে বেড়াচ্ছিস, মনে মনে ভাবলে ভুল করবি। তুই তো এইখানেই দাঁড়িয়ে আছিস। সেটা কি করে বলবো বাবা? কি করে বলবি মানে? যদি কোনো সিনেমা দেখে থাকিস তার গল্পটা গিয়ে বল। আমাদের ভালোবাসার চিহ্ন হিসেবে দুটো গোল্ড ফিশ বাবা। প্রেমের সংকেত হচ্ছে দুটো গোল্ড ফিশ, ঠিকই আছে।
ওই দুটো মাছের মধ্যে একটার নাম দিয়েছিলাম কিরণ। তোর নাম? হ্যাঁ গো। আর একটার নাম সন্ধ্যা। ও, আমার বৌমার নাম? হ্যাঁ বাবা। একদম ঠিক করেছিস। ওই দুটো মাছকে হলে থাকা অ্যাকোয়ারিয়ামে ছেড়েছিলাম। দাদা বড় একটা মাছ ছেড়েছিল এই অ্যাকোয়ারিয়ামে? হ্যাঁ বাবা। তারপর কি হলো? ওই দুটো গোল্ডফিশকে একটা বড় মাছ গিলে নিয়েছিল বাবা। সেটা না জেনে ওই মাছগুলো দেখানোর জন্য আমি ভাবলাম যে সন্ধ্যাকে নিয়ে আসি দেখানোর জন্য। মাছগুলো ওখানে দেখতে না পেয়ে সন্ধ্যা আমাকে খুব অপমান করলো বাবা। ছ্যাঃ, আমার পুরো ইমেজটাই খারাপ হয়ে গেল। তারপরে ও আমাকে ফুল ঝেড়ে দিয়ে গেল বাবা। ওহো, বুঝতে পেরে গেছি। বাবা না রে, ভালো নাম করে ওর সঙ্গে বিয়ে করার জায়গায় কেন খারাপ করলি তোর ইমেজটা? আরে ইমেজ খারাপ হওয়ার কথাটা ছাড়ো, তারপরে একটা মিরাকেল ঘটনা ঘটে গেল। কেন, কি হলো? সন্ধ্যা আমাকে অপমান করে চলে গেল, তাই জন্য রেগে গিয়ে ওই বড় মাছটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম আমি। এই, দাদা জানতে পারলে তোকে একদম বাইরে ছুঁড়ে ফেলে দেবে। বাবা যাকে ছাড়, রোদ্দুরে তো মাছটা পুড়ে মরলো। না, ওই মাছটা একটা মেয়েতে বদলে গেল। তোর কথাটা আমি বিশ্বাস করব, তুই কি আমাকে তোর মা বলে মনে করেছিস? ওসব আমি জানি না, কিন্তু মাছটা সত্যি মেয়ে হয়ে গেছিল। মাছটা মায়া কি করে করতে পারে? তোর কথা আমি সব বিশ্বাস করব বলে মনে করছিস? একটা কথা বিশ্বাস করব না, কিচ্ছু বিশ্বাস করব না। বাবা ছাড়ো বাবা। মুখ আছে বলে আমাকে যাই ইচ্ছা তাই বলে যাবি? বাবা তোর সব কথা আমাকে বিশ্বাস করতে হবে। মেয়েটা মাছ হয়ে গেছিল না, মাছটা মেয়ে হয়ে গেছিল, সত্যি বলছি। আরে ছাড়ো বাবা। বাবা তোমার মাথায় হাত রেখে দিব্যি খেয়ে বলছি আমি সত্যি বলছি বাবা। এই, তোর কি হয়েছে রে? কেন তুই এমন করছিস? হ্যাঁ, ওই সন্ধ্যা হচ্ছে আমাদের কোটিপতি। ওকে তুই বিয়ে করবি বলে ওর মন জোকানোর কথাগুলো আমায় বলে কেন তুই এরকম উল্টোপাল্টা গল্প বানাচ্ছিস? বাবা ভগবান, এই গল্পটা একদম সন্ধ্যাকে বলিস না। তোকে বেকার মনে করে সত্যি কিন্তু ও তোকে ছেড়ে চলে যাবে। কি সব বলছো তুমি বাবা? একটা কথা শোন শোন, এইটাই হচ্ছে আবার শেষ আশা। বাবা তুমি কি গো? তোর সন্ধ্যাকে বিয়ে করতেই হবে। তখন ওর বাবার 4টে জাহাজ, 400 একর রাবার এস্টেট, ওইসব তোর হয়ে যাবে। তারপর আমার থাকবে। দেখ, তুই এখন সন্ধ্যাকে ইমপ্রেস করতে গিয়ে নিজের ইমেজটা নষ্ট করবি কেন? ওহো, আমি কেন ওকে ইমপ্রেস করতে যাব বলো তো? আমার কাছে ওর থেকে ওর সম্পত্তি বেশি জরুরি। সেই জন্যই তো আমি ওর পিছনে পড়ে থাকার মতো নাটক করে চলেছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুই সত্যি বলছিস তো? আরে বাবা, আমি 4টে জাহাজ আর 400 একরের রাবার এস্টেটের জন্য ওর পিছনে পড়ে থাকার মতো নাটক করে চলেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, নট সম্রাট মনে হচ্ছে তোকে। তাছাড়া আর কি কি ভেবেছো কি তুমি আমাকে? মিস্টার নট ভয়ঙ্করের ছেলে, মিস্টার কিরণ। বাবা, আমার বিয়ের পরে একজন কাজের মেয়ের মাইনে কমে যাবে। কি সব বলছিস তুই? তুমি ঠিকই ভাবছো, সন্ধ্যা আমাদের বাড়ির কাজের লোক হয়ে থাকবে। চারটে জাহাজ আর 400 একরের রাবার এস্টেটের জন্য ওর পিছনে পড়ে থাকার মতো নাটক করে চলেছি। সন্ধ্যা, আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। আপনি কি বলবেন? কলকাতায় থেকে শুধু বাংলা পেপার পড়তে হয়, ইংলিশ পেপার পড়তে নেই? সেটা নয়, তোমার জীবনের বিষয়ে তোমার সাথে কিছু কথা বলার আছে। না, আসলে আপনি কেন আমার জীবনে এত গুরুত্ব দেখাচ্ছেন? আপনি কি আমার দিদি হন নাকি বোন হন? আমি তোমার সম্পর্কে কেউ হই না, কিন্তু তোমার ভালো হোক সেটাই আমি চাই। তুমি আমাকে ভুল ভাবতে পারো, তোমার সাথে কথা বলবো বলে এসেছি। যারা আমার সাথে কথা বলতে আসে তাদেরকে কথা না বলে তাড়িয়ে দেওয়ার মতো অসভ্য আমি না। তাই যেটা বলতে চান বলুন। কিরণ তোমাকে একদমই ভালোবাসে না।
তোমাকে বিয়ে করলে তোমার বাবার সব সম্পত্তি ও পাবে বলে কিরণ তোমার পিছনে পড়ে আছে। ওর সঙ্গে তোমার বিয়ে হলে আমার কোনো অসুবিধা নেই। সবকিছু জেনে শুনে আমি চুপ করে থাকতে পারছি না সন্ধ্যা। তোমার সবসময় যাতে ভালো হোক সেটাই চাই। কিরণ তোমার যোগ্য ছেলে নয়। তুমি একটু সতর্ক হয়ে দেখতে থাকো। ঠিক আছে, আপনি আমাকে যা বলতে এসেছিলেন আমাকে সোজাসুজি বলে দিলেন। আপনাকে আমি আমার ওয়েলউইশারই ভাববো। অনেক ধন্যবাদ। আপনি আমার ভালোর জন্য আমার কাছে এলেন। এখন আমি দেখি আপনার কি ভালো করতে পারি। কিরণ, দাঁড়া দেখ। 1 মিনিট এখানে আসবে? হ্যাঁ ঠিক আছে সন্ধ্যা, আমি যাচ্ছি। না না, আপনাকে এখানে থাকতে হবে। আপনি আমার শুভচিন্তক বলে কথা। কিরণ, ইনি তোমার ব্যাপারে কি বলছেন জানো? কি আর বলে থাকবে, আমি সাহসী, বুদ্ধিমান, গুণবান, দেখতে সুন্দর, এটসেট্রা এটসেট্রা এসব বলে থাকবে। আর কি? আরে না না, এসব বলেননি। উনি বলেছেন তুমি নাকি চিটিংবাজ। তুমি আমাকে ভালোই বাসো না। আমার বাবার সম্পত্তির জন্য তুমি আমার পেছনে পড়ে আছো। না মা সন্ধ্যা, এই বাড়িতে এসেছো 4 দিন হয়নি, তুমি আমাদের বড় বৌমার ব্যাপারে এসব বলছো যে? ও আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দেখছি ও এরম কথা বলতেই পারে না। আচ্ছা আঙ্কেল, উনি কথাগুলো বলেছেন কিনা ওনাকেই জিজ্ঞেস করে নিন। ঠিক আছে, বলো তো গঙ্গা, এরকম বলেছো? ওনার চুপ করে থাকাটা কি বুঝিয়ে দিচ্ছে না যে কথাগুলো উনি বলেছেন? এ কি গঙ্গা, তুমি সন্ধ্যাকে এসব কেন বলেছো? না সেরকম না, আসলে হ্যাঁ অরুণ, আমার ছেলে সন্ধ্যাকে ভালোবাসে এটা গঙ্গা পছন্দ করছে না। কিরণ এত ভালো মেয়ে পেয়েছে, ওর সহ্যই হচ্ছে না, তাই ও এসব কথা বলছে। আমরা সবাই কি ভুল করেছি অরুণ? আমার ছেলে সন্ধ্যাকে ভালোবাসে, ওকে না পেলেও মরে যাবে বলেছে। দেখো, ওদের ভালোবাসার দাম দিয়ে সন্ধ্যার সঙ্গে ওর বিয়ে দেব বলে ঠিক করলাম। এটা কি ভুল করলাম অরুণ? ভুল কিছুই নয়, এটা তো কিরণ আর সন্ধ্যার জীবনের প্রশ্ন, তাই এই ব্যাপারে গঙ্গার কিছু বলার অধিকার নেই। গঙ্গারই ভুল এটা। অরুণ, আমাদের বাড়ির বৌমাই আমাদের ব্যাপারে অন্যের কাছে বলছে মানে আমাদের এ বাড়িতে থাকার উচিত নয়। আমাদের এ বাড়ি ছেড়ে চলে যাওয়াই ঠিক মনে হচ্ছে। মামা, দয়া করে তুমি এইসব কথা চিন্তা করো না। আচ্ছা, গঙ্গার হয়ে আমি নয় ক্ষমা চেয়ে নিচ্ছি। না অরুণ, গঙ্গার ব্যবহারে রাগ করে থাকলেও ভুল মনে হলেও তোমার মুখ চেয়ে আমরা চুপ করে আছি। আমার ছেলে কেমন সেটা তুমি সন্ধ্যাকে বলো। সন্ধ্যা, গঙ্গার কথাগুলো কিছু মনে করো না। কিরণ খুব ভালো ছেলে, আর তাছাড়াও ও সত্যিই তোমায় মন থেকে ভালোবাসে। তোমাদের দুজনের যদি বিয়ে হয় তুমি সত্যিই সুখী হবে। হ্যাঁ সন্ধ্যা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমাদের দুজনের মধ্যে যেন কেউ না আসে। ফালতু কথা বলে আমাদের মধ্যে দূরত্ব আসতে পারে। আমাদের ভালোবাসার থেকে সম্পত্তি বড় হতে পারে না। আমার কথা বিশ্বাস করো সন্ধ্যা। কিরণ, তোমার ওপর আমার পুরো ভরসা আছে। আমি তোমাকে খুব বিশ্বাস করি। এই সব কথা আমি আর বাড়াতে চাই না। কিরণের ব্যাপারে ভুল বলার জন্য গঙ্গাকে কিরণের কাছে ক্ষমা চাইতে হবে। সরি বলো। সরি। গঙ্গা আর কখনো এইসব করবে না। সমস্যার সমাধান হয়ে গেছে, চলো আমরা যাই সবাই। চলো চলো। আমি তোমার ভালো চেয়েছি বলেই এগুলো বলেছিলাম, সেটা তুমি না বুঝতে পেরেই আমাকে সবার সামনে অপমান করলে। তাও আমি কেন জানি না, এই পরিস্থিতিতেও তোমার উপর আমার রাগ হচ্ছে না। রাগ করে দেখুনি না, অসুবিধা কোথায় আছে? দেখুন না কি করতে পারেন। কোনো দিনই আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না গো। কিন্তু এখনো বলছি, কিরণ ভালো ছেলে নয়। হ্যাঁ সন্ধ্যা, আমি তোমাকে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আমাদের মাঝে কোনো অন্য ব্যক্তিকে আসতে দিও না।
আশেপাশে কেউ আছো কি? কেউ থাকলে আমাকে বাঁচাও। কেউ কি আছো? বাঁচাও। আমার কথা শুনতে পাচ্ছ? কেউ শুনতে পাচ্ছ? এখান থেকে কার গলার আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। আমায় বাঁচাও, বাঁচাও আমার। বাবা! বাবা! দেবসেনা, কি হয়েছে মা? এরকম দৌড়ে এলে কেন? বল নিয়ে খেলছিলাম, বলটা ওখানে চলে গেল। ওটা যখন নিতে যাই তখন ঢিবির মধ্যে থেকে একটা আওয়াজ শুনতে পাই। ঢিবির মধ্যে সাপ আছে মনে হচ্ছে বাবা। বাবা তো বলেছিল ঢিপির মধ্যে সাপ থাকতে পারে। এসো দেখি। কোথায় দেবসেনা? ওইখানে কান রেখে শোনো বাবা। কিছু শুনতে পেলে বাবা? না দেবসেনা, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আরে আমি শুনেছি গো বাবা। দেবসেনা, আমার মনে হয় ওটা তোমার মনের ভুল। আরে বাবা, আমি আওয়াজ ভালো করে শুনেছি, ওটা আমার মনের ভুল নয়। দেবসেনা, আমরা শাখের সামনে কান রাখলে মনে হয় তো যে আওয়াজ হচ্ছে, এটা ওরকমই ব্যাপার। তুমি ওই দিকটা গিয়ে খেলা করো, আর এইদিকে আসবে না তুমি, ঠিক আছে? না বাবা, আমি ভালো করে শুনেছি। চাইলে ভেতরে উকি মেরে দেখো। দেখো। হে অরুণ, হ্যাঁ মামা। কি করছো এখানে? দেবসেনা আমায় বলল যে এর ভেতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে ও, সেই জন্য আমি একটু কান পেতে শুনছিলাম। এইদিকে এসো। আরে কি হয়েছে মামা? কি করতে যাচ্ছিলে তুমি? এটার ভেতরে উঁকি মারবে না, অনেক ভয়ঙ্কর জিনিস আছে। কি আবার হবে? সেটা পুরনো ঘটনা বলে আমি কেন ফাঁসতে যাব? কিছু একটা বলে এখান থেকে কেটে পড়ি। আঙ্কেল, বাবা যখন ভেতরে দেখতে চাইছে তখন তুমি বাবাকে মানা করছো কেন শুনি? বাবা তুমি দেখো বাবা। আরে না না অরুণ, এটার ভেতরে যা ইচ্ছা থাকে। এখন তুমি উঁকি মেরে দেখার সময় সাপ বেরিয়েছে তোমার চোখে ছোবল মারলে চোখটাই চলে যাবে। কেন করতে যাবে এসব? কি সব বলছো তুমি এই মামা? জন্য ওটা যেমন আছে তেমন থাক। হ্যালো, হ্যাঁ আমি তো বাড়িতে আছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মা, অফিসে অডিটররা অপেক্ষা করছে, আমি এখন আসি। তুমি আর এখানে খেলবে না, ঠিক আছে? ভেতরে গিয়ে খেলো না। তুমি যাও, আমি দেখে নিচ্ছি। আমি আচ্ছা চলো, এসো মা। আরে আঙ্কেল, কি হলো? তুমি অন্তত উকি মেরে দেখো। চলো মা তুমি। আরে আঙ্কেল উকি মেরে দেখো না, আমি কিছু একটা শুনতে পেয়েছি বলেই তো বলছি। আমার মনের ভুল নয় এটা, বলছি শোনো।
আমার সাথে যতই ঝগড়া করুক না কেন, আমি ওর উপর রাগ করছি না কেন? আমি কেন ওর ভালোর জন্য চিন্তা করছি? কালচক্র নিয়ে রাজশেখরের বংশ শেষ করতে এসেছি আমি। এত কিছুর পরেও আমি ওর উপরে কিছুতেই রাগ করতে পারছি না। যে কাজের জন্য আমি এখানে এসেছি সেটা আজই শেষ করব ভাবলাম, কিন্তু এই সময় মাঝখানে দাঁড়িয়ে কি করছে? আমার সমস্ত ব্যাপারে এর বাধা সৃষ্টি করাটা অভ্যেস হয়ে গেছে। সন্ধ্যার বিষয়ে আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছি না, কিন্তু জঙ্গলের দেবী নিশ্চয়ই পথ দেখাবেন। সবার নিশ্চয়ই ভালোই হবে। তোকে শাস্তি দেওয়ার জন্য কেউ আসেনি বলে এত শান্তিতে ঘুমিয়ে আছিস তুই। তোর গল্পটা শেষ করার জন্য আমি এসেছি। তোকে শেষ করে দিয়ে আজ আমি আমার সমস্ত কিছুর বদলা নেব। ধরো কে, ছাড়বে না, ধরো, আরে ধরো কে। অরুণ, ধরো কে। গঙ্গা, ছাড়বে না, ছাড়বে না। বাবা, অরুণ, ও আমাকে খুন করতে এসেছিল। আসো, ধরো ওকে, ছাড়বে না। এই ওঠ। কি হলো, কি হলো, কি হলো দাদা, কি হলো? বাবাকে কেউ খুন করার চেষ্টা করছিল। কে? কে সেটা জানি না, গঙ্গা পিছন পিছন গেছে। বাবা শোনো, গঙ্গা কোথায় তুমি? গঙ্গা দেখো ও কোন দিকে গেল। চলো। গঙ্গা, গঙ্গা, আমি না বলা পর্যন্ত এখানেই বসে থাকো। কোথায় গেল কে জানে। চলো তাড়াতাড়ি চলো।
কোন দিকে গেছে ও? আমি খুঁজেই পাচ্ছি না, দেখো না একটু খুঁজে। দাদা, অন্য কেউ এখানে আসেনি, ওই পাগলটা এসেছিল। আজকে ওকে ধরতেই হবে, ও যেখানেই লুকিয়ে থাক। চলো আমার সাথে। চলো। মামা তুমি ওই দিকটা গিয়ে দেখো। মা তুমি ওইদিকে যাও। তোমার কাছ দিয়ে বেঁচে গেছে মানে? যে এসেছিল সে পাগল না? ওই মেয়েটা মায়ের রূপ ধারণ করার পরে আমার কাছে এলো না বললে চিন্তা করছিলাম, কিন্তু বাড়ির ভেতরে চলে এসেছে। আমার প্রাণের উপর ও সব সময় লক্ষ্য রেখেছিল। তুমি এলে বলে আমি বেঁচে গেলাম। তুমি না থাকলে আমার যে কি হতো, কি যে হতো আমার, সেটা ভেবেই এখন আমার ভীষণ ভয় করছে। জানি না আজকে আমার কি হয়ে যেত। কিরণ, এখানে তো কেউ নেই রে। আমি এখানে কাউকে দেখতে পাইনি মা। কিরণ, তোমরা কেউ দেখতে হ্যাঁ বাবা, চলো। বাবা কি হলো ধর্মা? এবারও বেঁচে পালিয়ে গেল। তোমার কিছু হয়নি তো? আমার কিছু হয়নি ভাই, কিন্তু ঠিক সময় আজ গঙ্গা এসে না পড়লে তোমরা কেউ আমাকে আর কখনোই জীবন্ত দেখতে পেতে না। আমাকে গঙ্গাই বাঁচিয়ে দিয়েছে। কত বড় সাহস দেখো, বাড়ির ভেতরে ঢুকে আবার তোমাকে খুন করার চেষ্টা করছে। অরুণ, এমনি ছেড়ে দিলে হবে না, পুলিশকে ফোন করে অ্যারেস্ট করাতে হবে। ঠিক আছে মামা। গঙ্গা যে ছিল সে কি কোনো পাগল না অন্য কেউ? অন্ধকারে আমি ঠিক দেখতে পাচ্ছিলাম না, আমার হাত থেকে ও পালিয়ে গেছে। আরে রে, সন্ধ্যার আবার কিছু হয়নি তো? ওর কিছু হয়েছে কিনা আমি নিজে গিয়ে দেখে আসছি। এই কিরণ, সন্ধ্যা বোধহয় ঘুমিয়ে পড়েছে, ওকে এখন ডিস্টার্ব করো না, ছেড়ে দাও। হ্যাঁ কিরণ, গঙ্গা ঠিকই বলেছে, ওকে ডিস্টার্ব করবে না। ও আমার বাড়ির গেস্ট। যা ঘটেছে জানতে পারলে ও ভীষণ ভয় পেয়ে যাবে। হ্যাঁ বাবা, তুমি এখন একদম টেনশন নিও না, গিয়ে তুমি রেস্ট করো, আমি গিয়ে পুলিশে ইনফর্ম করছি। চলো অরুণ, চলো। হ্যাঁ ভৈরবী, আমি তোমাকে এখানে আমার সংসারের সমস্যা ঠিক করতে নিয়ে এলাম, কিন্তু দেখো তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে। অনেক উপকার করেছো ভৈরবী, এই উপকার আমি জীবনে কোনোদিন ভুলবো না। নন্দিনী আমায় খুন করার জন্য বাড়ি খুঁজে চলে এসেছে। আমাকে খুন করতে এসে এখন কোথায় যেতে পারে? ও কোথাও থাকলে ওর একটা ব্যবস্থা করতেই হবে, করবই আমি। রাজশেখরকে শেষ করতে তুই এই বাড়িতে পা রেখেছিস, কারোর যাতে সন্দেহ না হয় তাই এই বাড়িতে এসে কিরণকে তুই বিয়ে করতে চাইছিস। কিরণ যদি তোকে ভবিষ্যতে ঠকায় সেই ভেবে আমি তোকে সাবধান করতে এসেছিলাম, কিন্তু এসে তো দেখলাম তুই সবাইকে ঠকাচ্ছিস। কেন এই রূপ ধারণ করেছিস? কেন তুই এই নাটক করছিস? কি হলো বল বল। বলবো না, তুই যতবার আমাকে জিজ্ঞেস কর আমার কাছ থেকে কিচ্ছু জানতে পারবি না। আমাকে এটা জানতেই হবে, তোকে বলতেই হবে। বলবো না। একবার তুই রাজশেখরকে আমার হাত থেকে বাঁচিয়েছিস, এর পরের বার তুই ওকে কিছুতেই বাঁচাতে পারবি না। আমি ওকে খুন করবই। ওই পাপীর মৃত্যু আমার হাতে হবে। ওর মৃত্যু আমার হাতেই লেখা আছে। হ্যাঁ, আমি যাদের শাস্তি দিতে চাই ও তাদের মধ্যে একজন। ওর মৃত্যু আমার হাতেই লেখা আছে। আপনি রাজশেখরের থেকে বদলা নিতে চান? তোর আর আমার শত্রুতা একজনের সাথেই,
আমি তোকে শুধু শুধু লুকিয়ে রাখিনি। ওই রাজশেখর শুধুমাত্র আমারই শত্রু বলে ভাবতাম এতদিন, কিন্তু তোর সাথেও যে ওর শত্রুতা রয়েছে তুই সেটা আমাকে দেখালি। তুই আমাকে বল যে তোর সাথে ওর কিসের শত্রুতা। বল সন্ধ্যা, আমি তোর কাছেই শুনেছিলাম রাজশেখর তোদের লক্ষ্মী মন্দিরে নাকি গিয়েছিল। কি করেছিল সে ওখানে? আমি দেবীপুরের মেয়ে না। আমরা কনকপুরের কাছে থাকি, দেবীপুরে।